দর্শক, বলা হয়ে থাকে প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময়, মেধা এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন। সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসেতে। আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক এবং আমাদের আজকের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক সায়েন্টিস্ট ডক্টর জামাল উদ্দিন, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাফসান জানি এবং যুক্তরাষ্ট্রের কোপিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জায়েদ উদ্দিন। স্বাগতম আপনাদের সবাইকে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি এবং আপনাদেরকে পেয়ে আরো ভালো লাগছে। রাফসান জানি ভাই কেমন আছেন? জি, ভালো আছি। জায়েদ উদ্দিন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনাদের সবাইকে একসাথে একত্রিত করতে পেরে সত্যি আমাদেরও ভীষণ ভালো লাগছে। অনেক কিছু জানবো আজকে আপনাদের সম্পর্কে, আপনাদের কার্যক্রম সম্পর্কে। শুরুতেই আমরা চলে যাব আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের কাছে, জামাল উদ্দিন স্যার। স্যার, আপনাকে দিয়ে শুরু করছি। আপনার কাছে জানতে চাইবো যে কোনো কাজেরই শুরুটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। আপনি যে যুক্তরাষ্ট্রে আপনার যাওয়াটা গেলেন, সেই শুরুর গল্পটা শুনবো একদম ছোট্ট করে। আমি যখন আসলে এর আগে আমি জাপানে ছিলাম। জি। আমি 94-এ দেশ থেকে মাস্টার্স করার পর ইউনিভার্সিটি রসায়ন বিভাগ থেকে জাপানে গিয়ে আমি জাপানে পিএইচডি করে 99-এর অক্টোবরে আমি মিশিগান স্টেটে পোস্ট ডক্টরাল ফেলো নিয়ে ওখানে গিয়েছি আর কি। যুক্তরাষ্ট্রে যখন আমি মিশিগানে ওয়েন স্টেট ইউনিভার্সিটি পোস্ট ডক্টরাল ফেলো নিয়ে গেলাম আফটার মাই পিএইচডি ইন জাপান, ওসাকা ইউনিভার্সিটি থেকে, তখন আমার ওখানে গিয়ে অবশ্যই একটু বৈরী অবস্থায় পড়তে হয়েছে। প্রথমে আমাকে হাউজিং এর সমস্যা হয়েছে। যেভাবে স্টাইপেন্ড দেওয়ার কথা ছিল অত টাকা আমরা পাইনি, বিশেষ করে আমি এবং অন্যান্য যারা ফরেন স্টুডেন্ট বা পোস্ট ডক বা যারা আছে তারাও আসলে ওরকম এনাফ স্টাইপেন্ড আসলে ওরকম ভাবে পায় না তখনকার সময় বলছি। এখন হয়তো স্টুডেন্টরা একটু ভালো অবস্থানে আছে স্টাইপেন্ডের ব্যাপারে বা স্কলারশিপের ব্যাপারে। এনিওয়ে, তারপর আমরা শেয়ার করে থেকেছি অন্য পোস্ট ডকের সাথে বা অন্য রিসার্চের সাথে। এভাবেই আসলে তারপরে ওখানে প্রচন্ড শীত ছিল যখন, তাই না, অক্টোবর নভেম্বর ফল সেমিস্টার গিয়েছিলাম। তো শীতের মধ্যে হঠাৎ করে গরম থেকে, তাই না, জাপানে যদিও ঠান্ডা দেশ ছিল কিন্তু মিশিগানের মতো ঠান্ডা, এটা ক্যানাডিয়ান বর্ডার পাশেই, তো ওরকম প্রচন্ড ঠান্ডা ছিল। তো এই সমস্ত বৈরী আবহাওয়ার মধ্যে তারপর নতুন পরিবেশ, এগুলোর মধ্যে যেতে হয়েছে। বাট আলহামদুলিল্লাহ, অল দ্য প্রেজেস টু আল্লাহ তাআলা যে ঠিকভাবে সবকিছুই হয়েছে আর কি। তার মানে আমরা বলতে পারি যে একরকম উঁচু নিচু বন্ধুর পথ পাড়ি দিয়ে আপনি আসলে সেখানে আপনার ক্যারিয়ার শুরু করেছেন। কিন্তু ক্যারিয়ারের জায়গায় যখন আমরা এসেছি তখনই আমরা দেখতে পেয়েছি যে আরও উঁচু নিচু পথ আপনি বেছে নিয়েছেন। কারণ এত কঠিন একটা বিষয়বস্তু, ন্যানো টেকনোলজির মতো বিষয়বস্তুর সাথে সংযুক্ত হওয়া সত্যি একটা সাহসের কাজ। আপনার কাছ থেকে এটা নিয়ে একটু শুনতে চাই যে আরও অনেক তো বিষয়বস্তু ছিল। তো আমি ন্যানো টেকনোলজির বিষয়টা আসলে, আমি তো রসায়নের ছাত্র, এক্সপার্টিস আর কি। তো রসায়নের থেকে ন্যানো টেকনোলজি, এখানে বিউটি হলো যে ন্যানো টেকনোলজিকে আপনি বলতে পারেন যে একটা খিচুড়ির মতো হসপচ, প্রত্যেকটা সাবজেক্টের সাথে ন্যানো টেকনোলজি জড়িত। এটাই আমাকে সবচেয়ে আকর্ষণ করেছে যে যেহেতু এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা সাবজেক্টই ন্যানোর সাথে জড়িত। তো যখন 2002 সালে যখন আমি পোস্ট ডক করছিলাম, তখন চিন্তা হলো যে শুধু রসায়ন নিয়ে কেন, আমি এমন একটা সাবজেক্ট চুজ করি রিসার্চের ব্যাপারে, বিশেষ করে যেটা সবগুলো সাবজেক্টকে কভার করে, যেটা ইন্টারডিসিপ্লিনারি অথবা ট্রান্সডিসিপ্লিনারি বলে, যেটা সবাইকেই থাকবে এই কাজে। এবং এটা আপনার ইন্টারডিসিপ্লিনারি যেহেতু, তো অনেকগুলো কাজ একসাথে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবাই একসাথে কাজ করলে আপনার ভালো কাজ হবে, ভালো পাবলিকেশন হবে, প্যাটেন্ট হবে। তো এই চিন্তা করি আসলে এই ন্যানো টেকনোলজি শুরু করেছে। আরেকটা জিনিস হলো, ন্যানো টেকনোলজি একটা সম্পূর্ণ নতুন ফিল্ড। এটা আপনার যদিও প্রচুর আগে রিচার্ড ফাইনম্যান 1959 এটা ধারণা দিয়েছে, পরবর্তী জাপানিজ এক প্রফেসর এটার নামকরণ দিয়েছে ন্যানো টেকনোলজি। তো
all the story comes from the previous years, but actually 2000 সাল থেকে এটা প্রচন্ডভাবে যেটা বলে যে ডমিনেটিং দ্য ওয়ার্ল্ড এই ন্যানো টেকনোলজি, কারণ সবগুলো ফিল্ড এর সাথে জড়িত। এবং মজার ব্যাপার যে আপনার ন্যানো টেকনোলজিটা এমন একটা টেকনোলজি যেটা আপনার আপনি নর্মাল ম্যাক্রো মাইক্রো নিয়ে আমরা কাজ করি, যেগুলো আমরা চোখে দেখি, তো ন্যানো টেকনোলজি চোখে দেখা যায় না। এটা এতই ক্ষুদ্র যে এটা আনসিন, যেটা আপনার 1 billionth of 1 meter, যেটা বাংলায় বলে 1000 কোটি ভাগের 1 ভাগ। চিন্তা করেন। তো আপনি বলতে পারেন যে এগুলো তাহলে যেগুলো চোখে দেখেন না কিভাবে কাজ করেন। হ্যাঁ, এগুলো কাজ করি, যে এগুলো তৈরি করা হয়, তৈরি করে আমরা এগুলোর ক্যারেক্টারাইজেশনের জন্য এমন যন্ত্র আমরা ইউজ করি, সেগুলোতে আমরা দেখতে পারি ইভেন ডিএনএ আরএনএ, এই যে আপনার ভাইরাস, সব কিছু আমরা দেখতে পারি, যেটা 1 to 2 ন্যানোমিটার বা 5 ন্যানোমিটার যেটা বলি, এতই ক্ষুদ্র এরা। কিন্তু আপনার ওই সমস্ত, যেমন ধরেন মাইক্রোস্কোপি, ইলেকট্রনিক মাইক্রোস্কোপি যেগুলি বলে, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, আপনার এসিএম স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি, এগুলো এতই উন্নত, এগুলো ছিল না 40-50 বছর আগে, ছিল না। এগুলো এসে গেছে এখন কমন বিভিন্ন ল্যাবে, এবং যার ফলে মানুষ এই সমস্ত যন্ত্র ইউজ করে আপনার ওই সমস্ত এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখতে পায়, এবং তারা ওটা নিয়ে কাজ করে। হ্যাঁ, সেই আর কি, সেই জন্যই সেই থেকেই আমার ন্যানো টেকনোলজি রিসার্চের প্রতি চমৎকার এবং খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন স্যার, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল, এত কঠিন একটা বিষয়কে সহজ করে বুঝিয়ে দেওয়া, এটাই হয়তোবা শিক্ষকের কাজ। এবার আমরা একটু শিক্ষার্থীর দিকে যাব। আমরা রাফসান ভাই এবং জায়েদউদ্দিন ভাই দুজনের কাছে একটি প্রশ্ন করব, কিন্তু উত্তর শুনবো এক এক করে। প্রশ্নটি হচ্ছে যে আপনারা উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে কেন বেছে নিলেন? প্রথমে রাফসান জানি ভাই, আপনি। যুক্তরাষ্ট্রকে আমার উচ্চশিক্ষার জন্য বেছে নেওয়ার অনেক বড় একটা কারণ ছিল যে এখানকার খুব বিস্তর গবেষণার যে সুযোগ, এখানকার অ্যাডভান্স ল্যাব ফ্যাসিলিটিস, এবং বিশেষ করে অন্যান্য দেশের তুলনায় পিএইচডি রিসার্চের জন্য যে ফান্ডিং অপরচুনিটি, সেগুলো যুক্তরাষ্ট্রে অনেক বেশি অন্যান্য দেশের সাথে তুলনা করলে। এছাড়াও ডিগ্রি অর্জনের পর যখন ক্যারিয়ার বিল্ড আপের ব্যাপার আসে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেক সুযোগ সুবিধা আছে, অনেক অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোতে আসলে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার পর ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করা যায়। এখানে যুক্তরাষ্ট্রে অনেক ইউনিভার্সিটিজ আছে যেগুলোতে আসলে পিএইচডি সম্পন্ন করার পরে প্রফেসর হিসেবে জয়েন করা সম্ভব। আমার দেশে ব্যাক করার একটা প্ল্যান আছে, সো আমি আশা করছি যে আমার ডিগ্রিটা কমপ্লিট করার পরে আমি দেশে অনেক ভালো ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে যুক্ত হতে পারবো এবং আমার রিসার্চটা চালিয়ে যেতে পারবো। তো এই সব সুযোগ সুবিধা যুক্তরাষ্ট্রের একটি পিএইচডি ডিগ্রি আমাকে হয়তো সুযোগ করে দিবে দেখে আমি যুক্তরাষ্ট্রকে চয়েস করে নিয়েছিলাম আমার পিএইচডি ডিগ্রির জন্য। তার মানে কি রাফসান জানি ভাই, আমরা বলতে পারি যে সুদূর প্রসারী একটা বিস্তৃত চিন্তা থেকে আপনি যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছিলেন? হ্যাঁ, বলা যায়। কারণ এখন আমি যখন আমার ব্যাচেলর শেষ করার পরে যখন চিন্তা করছিলাম যে আমি একটা হায়ার ডিগ্রি বা উচ্চ শিক্ষার জন্য আমি একটা দেশকে মানে চুজ করব, এবং ওই দেশটাকে আমি আসলে, এবং এখানে আমি 4 থেকে 5 বছর আমি একটা সুদূর প্রসারী একটা গবেষণা করব এই জায়গায়। তো তখন এবং গবেষণাটা শেষ হওয়ার পরে আমার এরপরে ক্যারিয়ারটা কিভাবে আমি অগ্রসর করব, সেগুলো অনেক বড় চিন্তা ছিল আমার জন্য। তো অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, এরপরে নর্থ আমেরিকান কান্ট্রি, অস্ট্রেলিয়া, এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে, এবং স্যার ছিল আমার অ্যাডভাইজার হিসেবে, স্যারের অ্যাডভাইজার পরে তখন আর কি আমি ফাইনালি ডিসিশন নিতে পেরেছিলাম যে না, যুক্তরাষ্ট্রই হয়তো আমার জন্য সবচেয়ে ভালো হবে। চমৎকার চমৎকার। আসলে এই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, যাতে ভবিষ্যতে যারা আসলে দেশের বাইরে যেতে চায় এবং এ ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য সহজ হয়। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের আরো একজন শিক্ষার্থী জায়েদউদ্দিন ভাইয়ের কাছে। জায়েদউদ্দিন ভাই, আপনার কাছ থেকে একই প্রশ্নের উত্তর জানতে চাইবো যে কি উদ্দেশ্যে আসলে বা কি চিন্তা করে আসলে যুক্তরাষ্ট্রে যাওয়া? আমি রাফসান ভাইয়ের সাথে একমত। উনি যে পয়েন্টগুলো বলেছেন, যে শিক্ষা ব্যবস্থার মান, তারপর হচ্ছে যে ইনহ্যান্সড রিসার্চ এবং ল্যাব ফ্যাসিলিটিস, আমারও একই ধরনের চিন্তা ভাবনা ছিল যে আমি চাচ্ছিলাম যে হায়ার এডুকেশন যদি বাহির থেকে করা যায়, স্পেশালি ইউনাইটেড স্টেটস থেকে,
তাহলে আমি এই ধরনের সুযোগ সুবিধাগুলো অ্যাভেইল করতে পারবো। আচ্ছা, যেখানে হয়তো বাংলাদেশের অনেক জায়গাতে সীমাবদ্ধতা রয়েছে। অনেক সময় যেটা হয় যে একরকম চিন্তা করে গেলাম কিন্তু আসলে সেরকম হচ্ছে না, কাছাকাছি হচ্ছে বা অন্যরকম হচ্ছে, এরকম কোনো পরিস্থিতিতে পড়েছিলেন? আমি শুরু থেকে অনেক বেশি সচেতন ছিলাম যে আমার গোলটা কিভাবে আমি ফুলফিল করতে পারি এবং সেটা করার জন্য আমার যা যা করা দরকার। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমার টাইম ম্যানেজমেন্ট, লাইফস্টাইল সবকিছুতে একটা প্রভাব পড়েছিল, বাট হ্যাঁ, আলহামদুলিল্লাহ আই হ্যাভ ওভারকাম। বাহ, দারুণ। আমরা এই গল্পগুলো আরো শুনবো। এবারে আমরা চলে যাচ্ছি প্রফেসর জামাল উদ্দিন স্যারের কাছে। স্যার, আপনি কোপিন স্টেট ইউনিভার্সিটিতে ন্যানো টেকনোলজি সেন্টার প্রতিষ্ঠা করেছেন। এই সেন্টার প্রতিষ্ঠার পিছনে আসলে আপনার চিন্তাটা কি ছিল? আসলে আমি যখন জয়েন করি 2005-এ কপিন স্টেটে, তখন আসলে রিসার্চের ইনফ্রাস্ট্রাকচার বলতে গেলে কিছুই ছিল না, একটা টিচিং ইউনিভার্সিটি ছিল। এর আগেও বলেছি আমি অনেক সাক্ষাৎকারে, এটা আসলে অত্যন্ত প্রতিকূল অবস্থায় ছিল, কারণ এটার এগেইন আমি বলছি যে এটা আপনার টিচিং ইউনিভার্সিটি ছিল। আচ্ছা, প্রথম আমি 2005-এ শুরু করি আপনার রিসার্চের কাজ নিয়ে। অন্যান্য প্রফেসররা শুধু টিচিং করতো। তারপর আপনার স্বাভাবিকভাবেই রিসার্চ করতে গেলে, কিছুক্ষণ আগে রাফসান বললো বা জায়েদ বললো, যে ইনস্ট্রুমেন্টেশনের যে হাই ইকুইপমেন্ট, যে সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট দরকার, এটার জন্য আপনার ফাইন্যান্স দরকার, না ফান্ডিং দরকার এটা। তো সেটার জন্য আমি অ্যাপ্লাই করতে লাগলাম। প্রথম যেহেতু টিচিং ইউনিভার্সিটি, ওরা রিজেক্ট করেছে। পরবর্তীতে আমি হাল ছাড়িনি, লিখতে লাগলাম। 2009-তে আমি প্রথম একটা মেরিল্যান্ডের ট্রান্সপোর্টেশন কোম্পানি টেডকো যেটা বলে, ওখান থেকে আমি একটা $89,000 প্রথম গ্র্যান্ট আমার। এখন হয়তো আমি মিলিয়নস অ্যান্ড মিলিয়ন্স ডলার পাচ্ছি, কিন্তু ওইটাই হলো আমার প্রথম গ্র্যান্ট। এবং ওখান থেকে আমি কিছু ছোট ছোট ইনস্ট্রুমেন্ট কিনেছি। কেনার পরে আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, তাও আবার মাস্টার্স এবং পিএইচডি ছিল না, তো আন্ডারগ্র্যাড স্টুডেন্ট দিয়ে কাজ করা খুব একটা সহজ না। তো আপনার এইভাবেই আমরা প্রথম শুরু করি। বেসিক্যালি 2007 থেকেই সেন্টারকে এস্টাবলিশ করা হয়, কিন্তু গ্র্যান্টটা পেয়েছি আমরা $89,000 2009-তে। তো তখন ওই যে টাকা দিয়ে শুরু করি আমরা, কিছুটা স্টুডেন্ট স্টাইপেন্ড দিয়ে ইনস্ট্রুমেন্ট কিনে সোলার সেলের উপর কাজ শুরু করি। সোলার সেলটা হলো আপনার যে কিছু ন্যানো পার্টিকেলস আছে, ওগুলি ইউজ করে যে কিভাবে হাইলি ইফিশিয়েন্ট সোলার সেল তৈরি করা যায়, যেটা আমরা এখন সিলিকন সোলার সেল যেটা আমরা রুফটপে ইউজ করি, এটার ইফিসিয়েন্সিটা কম। তো যদি আপনি ন্যানো পার্টিকেলস ইউজ করেন, তাহলে এটার ইফিসিয়েন্সিটা অনেক বেশি বাড়ে আর কি। এটা আমরা প্রুভ করেছি। তো এইভাবেই আমরা শুরু করেছি ন্যানো টেকনোলজি রিসার্চ, ওখান থেকে, যেটা জিরো থেকে, স্ক্র্যাচ থেকে। চমৎকার। এবারে আমরা আবারও চলে যাচ্ছি রাফসান জানি আপনার কাছে। আপনি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছেন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে। এই যে এমন একটা বিষয়ের উপর পিএইচডি করা, এটার পিছনে আপনার আসলে চিন্তা কি ছিল? আমি আমার ব্যাচেলার্স করেছিলাম বুয়েটের ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। যখন আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিলাম, আমার কাছে অনেকগুলো এরিয়া ছিল যা নিয়ে আমি রিসার্চ করতে পারতাম, কিন্তু আমার বেশি ইন্টারেস্টিং লাগতো ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস গুলো, যেসব ম্যাটেরিয়ালস গুলো আসলে মোবাইল, কম্পিউটার, এসব ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়। আমি যখন ব্যাচেলার্সে আমার রিসার্চ করছিলাম, আমি ডক্টর জামাল উদ্দিন স্যারের সাথে সোলার সেল নিয়ে কাজ করছিলাম, তখন আমি আরো ব্যাপারগুলো বুঝি যে কিভাবে এসব ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস গুলোর প্রপার্টি গুলো কিভাবে চেঞ্জ করলে সোলার সেল এবং ইলেকট্রনিক ডিভাইস গুলোর পারফরমেন্স আরো ভালো হয়, আরো বেটার করা যায়। তো ওই ইনিশিয়াল যে রিসার্চ করছিলাম স্যারের সাথে, ওখান থেকে আরো ইন্টারেস্টটা আরো বাড়তে থাকে আমার যে ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস গুলোর প্রতি। এরপর সেজন্য আমি এখন বর্তমানে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতেও ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস নিয়ে আমার পিএইচডি করছি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আপনার প্রশ্নের উত্তর থেকেই আরো একটা বিষয় মনেই হলো যে একটু জেনে নেই আপনার কাছে। সেটা হচ্ছে বাংলাদেশের খুবই স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং আপনি যেখানে পড়াশোনা করছেন সেখানকার শিক্ষা ব্যবস্থার মধ্যে গিয়েই কোনো শখ অনুভব করেছেন যে অনেক কিছু পরিবর্তিত বা পড়াশোনার পদ্ধতিতে একটা পরিবর্তন, এ ধরনের কোনো বিষয় ছিল? জি, অবশ্যই ছিল, এটা আমি বলবো। এখানে আসার পর আমাকে অনেকগুলো কোর্স করতে হয়, অনেকগুলো ফ্যাকাল্টির সাথে আমার অনেক ধরনের ইন্টারাকশন হয়। তো এখানে আমি যেটা দেখেছি যে যুক্তরাষ্ট্রে আসলে যখন এই টাইপের এই ধরনের কোনো রিসার্চ হয় বা এই টাইপের কোনো কোর্স পড়ানো হয়, তখন
টিচাররা খুব বেশি ইন্টারেক্টিভ থাকে স্টুডেন্টদের সাথে, খুব চেষ্টা করে স্টুডেন্টদের সাথে জানার জন্য, বোঝার জন্য যে তারা বুঝতে পারছে নাকি। ওরা চায় যাতে স্টুডেন্টরা খুব তাদেরকে প্রশ্ন করুক যে তোমরা বুঝতে পেরেছো নাকি, বা কোনো সমস্যা হলে যাতে যাতে ওনাদের কাছে যায়, এবং তাদের সাথে আলাদা অফিস আওয়ার থাকে, যে কোনো ধরনের সমস্যা থাকলে তুমি আমার কাছে এই সময়ে এসো, আমি সপ্তাহে 3 দিন এই সময় এই অফিসে থাকি যে কোনো স্টুডেন্টের জন্য। এই ধরনের সুযোগ সুবিধা আমি দেশে কিছু কিছু টিচারের কাছে পেয়েছিলাম, বাট সবার কাছে পাইনি, এটা সত্যি কথা। বাট এখানে সব টিচারদের কাছে এই সুযোগটা আমার কাছে ছিল, যাতে আমি আমার কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। বাহ, চমৎকার। আসলে উপভোগের মাধ্যমে যে কোনো কিছু যদি শেখা যায় বা জানা যায়, সেটা কিন্তু আরো অনেক বেশি নিজের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। সেটাই হয়তো বা হয়েছে আপনার সাথেও। সেই গল্পগুলো আরো শুনবো, কিন্তু এ পর্যায়ে একটু চলে যেতে চাই জায়েদউদ্দিন ভাইয়ের কাছে। জায়েদউদ্দিন, আপনি যুক্তরাষ্ট্রের কোপিন বিশ্ববিদ্যালয়ে পড়ার যে গল্পটা, যে এখানেই পড়ছি বা এখানেই একটা নতুন বিষয় নিয়ে পড়ছি, এই গল্পগুলো একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি হচ্ছে যে হ্যাঁ, এখানে কপিন স্টেট ইউনিভার্সিটিকে আমার চুজ করার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমার অ্যাফোর্ডেবিলিটি। বাংলাদেশ থেকে একজন অ্যাভারেজ ছেলের পক্ষে যুক্তরাষ্ট্রে আন্ডারগ্রেড টিউশন কভার করাটা ইটস ভেরি চ্যালেঞ্জিং। তো আমার জন্য হচ্ছে যে এই জিনিসটাকে অ্যাফোর্ড করার জন্য কপিন স্টেটকে চুজ করা হয়। পাশাপাশি হচ্ছে যে ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও এটা খুবই লো এখানে। তার মানে হচ্ছে আমি হচ্ছে যে ফ্যাকাল্টিদের সাথে খুব বেশি কানেক্টেড থাকা, যে কোনো ধরনের হেল্প রিচ আউট করা। তারপরে রাফসান ভাই যেটা বললেন যে প্রফেসররা এখানে অনেক বেশি হেল্পফুল। আমার ইন্টার্নশিপ পাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে প্রফেসর অনেক বড় ভূমিকা রেখেছে। আমি দেখা গিয়েছে যে কলেজ লাইফ আলহামদুলিল্লাহ 2টা ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছি। তো এক্ষেত্রে আমি প্রফেসরদের সাথে রিচ আউট করতাম, অলওয়েজ কিভাবে হচ্ছে করা যায় এসব জিনিস নিয়ে ডিসকাস করতাম। তো সবকিছু মিলিয়ে চমৎকার অভিজ্ঞতা দিয়ে শুরু করেছেন, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। আমরা আপনার কাছ থেকে আরো জানবো, কিন্তু বিরতির পর একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও আমাদের আজকের আয়োজনে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি জায়েদউদ্দিনের কাছে। জায়েদ ভাই, আপনি বলছিলেন যে অনেক সমূহ সম্ভাবনা আপনি দেখেছেন, সে কারণেই আসলে আপনি পড়াশোনা করছেন সেখানে। কিন্তু যে কোনো কাজের শুরুটা একটু কঠিনই হয়, আমি বলবো। সবসময় এত সুন্দর মসৃণ পথ আমরা পাড়ি দেই না। সেই কঠিন গল্পগুলো একটু শুনি। আমেরিকায় আসার পিছনে, আন্ডারগ্রেড শুরু করার পিছনে অনেক বড় একটা, আমার বাবা, ফ্যামিলি সবার অনেক বড় ভূমিকা রয়েছে। আমি বাংলাদেশেও অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছিলাম এবং পাবলিক ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ চান্সও পেয়েছিলাম। বাট আই চোজ টু কাম টু দ্য ইউনাইটেড স্টেটস ফর এডুকেশন। সবসময় আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন অলওয়েজ আমাকে অনুপ্রাণিত করতেন যে পড়াশোনার যেন সবসময় যাতে ভালোভাবে করা যায়, সবসময় বেস্ট ভাবে যাতে করা যায়, সবসময় ডেডিকেটেড থাকা, কোনো কিছু না বুঝলে সেটা প্রফেসরদের সাথে ডিসকাস করা, সেটা কিভাবে সলভ করা যায়। ওভারঅল ফ্যামিলি সাপোর্ট অনেক বড় একটা ব্যাপার ছিল, এবং আমার নিজের ইচ্ছা ছিল, মোটিভেশন, সেলফ মোটিভেটেড ছিলাম অনেক। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যায়ে। বাহ, চমৎকার। দুজন শিক্ষার্থী রয়েছেন এবং একজন রয়েছেন প্রফেসর। আমরা চলে যাচ্ছি আমাদের সেই গুরুজন প্রফেসর জামালউদ্দিন স্যারের কাছে। স্যার, আজকে আমাদের এই আয়োজনে আপনার দুজন প্রিয় শিক্ষার্থী যুক্ত হয়েছেন। মূলত রাফসান ভাই এবং আমাদের জায়েদ ভাই দুজনই আপনার ভীষণ প্রিয়, এবং আপনার কাছে তাদের বিষয়ে একটু জানতে চাইবো যে তারা তো আপনার প্রজেক্টেই কাজ করছে, আপনার গবেষণার সাথেই যুক্ত আছে। তাদেরকে নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এটা আসলে আমি খুবই এক্সাইটেড টু টক অ্যাবাউট দেম। রাফসানের সাথে আমার যখন বুয়েটে ও কাজ করছিল, কিছুক্ষণ আগে বলেছে যে ওর এখানে আরেকজন প্রফেসর আছে ইয়েতে, বাফেলোতে। তো ওই প্রফেসর আমাকে একদিন বললো যে আমার এক স্টুডেন্ট আছে, আপনি কাজ করতে পারেন ওর সাথে। তো পরে আমি ওর সাথে যোগাযোগ করলাম, এবং হি ডিড ভেরি গুড জব। আপনার এক্সপেরিমেন্টাল পার্ট আমরা করেছি, ও ওখানে থিওরিটিক্যাল পার্ট, যেটা কম্পিটিশনাল পার্ট করেছে, এবং আমরা 2টো পেপার পাবলিশ করেছি। ইটস তাই না? তখন ওখানে ও স্টুডেন্ট, এবং এই যে 2টো পেপার, এবং এই পেপারগুলোতে তার অনেক হেল্প হয়েছে। কারণ আপনারা জানেন যে যখন ও অ্যাপ্লাই করেছে, কিছুক্ষণ আগে বললো, অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছে, এবং এই যে ওর যে পাবলিকেশন, যে সিভি, এবং ওর যে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি, এবং বিভিন্ন ধরনের ও কাজ করেছে। হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নিঃসন্দেহে। এবং এগুলোতে তার যেটা কাজ হয়েছে, যে অ্যাডমিশন নিতে তার প্রবলেম হয়নি। এবং কয়েকটা ইউনিভার্সিটি হয়েছে যেটা আমি জানি, তাই না রাফসান? কয়েকটা ইউনিভার্সিটি হয়েছে, এর মধ্যে ও এফএসসি কেও বলেছে স্যার এফএসসিটা মানে বেটার। আমি বললাম ইয়েস, ফ্লোরিডার ওয়েদারও ভালো,
ইউ ক্যান কাম। তো এই যে একটা জিনিস, একটা পারিবারিকভাবে যেটা সম্পর্ক ছিল, যেটা আমি নট অনলি রাফসান, আমি অনেক স্টুডেন্টদের সাথে এটা করি, যেটা অনেক সময় স্টুডেন্টরা সাই বোধ করে, সেটা যাতে না থাকে সেই ব্যারিয়ারটা, সেটি আমি চেষ্টা করেছি অলওয়েজ অলওয়েজ। আপনার শুধু রাফসান না, অনেক স্টুডেন্ট আছে এখানে, আমি এর আগেও আপনার সাথে প্রোগ্রাম করেছি, ওখানেও বলেছি। তো রাফসান, আমি আশা করি ও খুব ফাইনাল স্টেজে আছে এবং খুব ভালো রিসার্চ করে আরো বেটার পজিশনে ও যাবে, এবং এটাই আমি আশা করি এবং আমি দোয়া করি যাতে ও আরো ভালো করে। এবং আমি জানি যে পরবর্তীতে ওর ওয়াইফ এসছে, ও পড়ছে, এবং আমি অলওয়েজ পারিবারিকভাবে যেভাবে আমি আমার ফ্যামিলি খোঁজ নিই, ওইভাবে আমি খোঁজ নিই সাধারণত। আমার বিশ্বাস যে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে, আমি তাদের সাথে, যাদের পরিচিত, তাদের সাথে আমি খোঁজ খবর নিই যে ওরা ঠিক আছে কিনা, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল গুলো ঠিক আছে কিনা, সবকিছু এভরিথিং মানে মোটামুটি খোঁজ খবর রাখার চেষ্টা করি আর কি। আর জায়েদ হলো, ও তো আন্ডারগ্রেডে এসছে। আন্ডারগ্রেড ইজ এ ভেরি চ্যালেঞ্জিং স্টেজ। আপনি এখানে এসেই ও পড়ে গেছে আমার ইউনিভার্সিটিতে, তাই না? ওখানে পড়ে গেছে হলো ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার। প্রথমে তাকে একটা সেমিস্টার টাকা দিতে হয়েছে, এবং ওই যে কিছুক্ষণ আগে ও বললো যে ফ্যামিলি থেকে টাকা এনে পড়া এটা ইম্পসিবল। তো পরবর্তীতে ও স্কলারশিপ পেয়ে গেল, আপনার ফুল ফান্ডিং স্কলারশিপ। এখানে বিজি একটা সংস্থা আছে বাল্টিমোর গ্যাস ইলেকট্রিক থেকে, ও পুরোপুরি একদম স্কলারশিপ পেয়ে গেল। তারপর যার ফলে ওর কোনো অসুবিধা হয় নাই। তার পরবর্তীতে ডর্মে থাকতে গেলে ওর অনেক খরচ। পরবর্তীতে ও আপনার ইউনিভার্সিটিতে 20 আওয়ার্স ও জব করতে পারে, এটা অফিসিয়ালি এটা অ্যালাউড আপনার স্টুডেন্টদের জন্য, ফরেন স্টুডেন্টদের জন্য, F1 ভিসা যারা আছে। তো ওখানে ও টিউটরিং করতো, ও পড়াতো, যে ওর কোর্সের পাশাপাশি ও পড়াতো, এবং হি ডিড ভেরি হার্ড ওয়ার্ক। এবং সে আমি জাস্ট ওকে সবসময় দেখতাম যে কি করছে না করছে, অন্যান্য প্রফেসর কাছে বলতাম যে ও কি করছে, এবং হি মেনটেইন হিজ GPA 4 out of 4। বাহ, মানে এটা আমি ওর সামনেই বললাম, যদিও সামনাসামনি আমি বলি না, কিন্তু এখন যেহেতু একটা মিডিয়া আপনারা ইন্টারভিউ করছেন, বা এই জন্য আমি বললাম। তো হি ইজ ডুইং গুড, এবং রাফসান ইজ ডুইং গুড টু। তো আমার প্রিয় ছাত্র, যে কিছুক্ষণ আগে বললাম, ওরা তো আছি, এছাড়াও আমার অসংখ্য ছাত্র আছে যাদেরকে নিয়ে আই এম প্রাউড অফ দেম। এবং আমি অ্যাজ এ বাংলাদেশি আপনার একজন নাগরিক হিসাবে, যদি আমি বিদেশে আছি, কিন্তু আমি সবসময় বাংলাদেশের ছাত্রদের জন্য, বিশেষ করে ছাত্রদের জন্য যারা দেশে আছে এবং যারা বিদেশে আছে এবং যারা আসছে, তাদের জন্য যতটুকু করার আমি করছি এবং করবো ইনশাল্লাহ। এটি আমার প্ল্যান আর কি ইন ফিউচার। একটু রাফসান ভাইয়ের কাছেই চলে যাই, যেহেতু দীর্ঘ সময় স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা আপনার রয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশনের কোন কোন টেকনিক আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে? এখানে আমি যেই ল্যাবে কাজ করছি, আমার প্রতিনিয়ত অনেকগুলো ইকুইপমেন্টের সাথে, আসলে অনেকগুলো মেশিনের সাথে কাজ করতে হয়। বিশেষ করে এক্স-রে ডিফ্র্যাকশন, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, লেজার আল্ট্রাসনিক টেকনিক, এসব অনেক মেশিনই আমার কাজ, এগুলো নিয়ে কাজ করতে হয়। বাট এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ আমার হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। আপনি স্যারের পিছে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন কিছু মেশিন আছে, ওগুলো অ্যাকচুয়ালি আমার সবচেয়ে পছন্দের মেশিন। কারণ যখন আমি মেশিনগুলো ব্যবহার করি, আমি খুব অ্যাটমিক রেজলিউশনে দেখতে পারি যে আসলে পরমাণুগুলো কিভাবে সাজানো আছে, এবং ছোট ছোট ডিফেক্ট গুলো কিভাবে সাজানো, কিভাবে কোথায় কোথায় আছে, এবং এইসব ডিফেক্ট গুলো কিভাবে কমানো যায় যাতে ম্যাটেরিয়ালসটার পারফরমেন্স আরো ভালো হয়, আরো এফিশিয়েন্ট হয়। তো আমি যখন এই মেশিনটা ব্যবহার করি, তখন এগুলো আমাকে একটা আইডিয়া দেয় যে তুমি এভাবে কাজ করো, তাহলে হয়তো ম্যাটেরিয়ালসটার প্রপার্টি আরো ভালো হবে। তো আমার সবচেয়ে ভালো লাগে এই মাইক্রোস্কোপি নিয়ে কাজ করতে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি একটু কম কথা বলা জায়েদউদ্দিন ভাইয়ের কাছে। জায়েদউদ্দিন ভাই, কথা তো কম বলেন, কিন্তু আপনার ফলাফলের দিকে তাকালে তো মনটা ভরে যায়। এই যে প্রতিটা কোর্সে 4 ধরে রাখা সিজিপিএ, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, এবং যেহেতু পড়াশোনা করতে গিয়েছেন, এটা আসলে সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি। একই সাথে আপনি একাধিক স্কলারশিপও পেয়েছেন। এই যে এত প্রাপ্তি, এবং সেগুলো খুবই মানে বস্তুনিষ্ঠ প্রাপ্তি,
এটার পিছনে আসলে কৌশলটা কি? কিভাবে এত কম কথা বলেও এত কিছু করে ফেলেন? এখানে আমি বলবো যে আসলে পড়াশোনা আমার টার্গেট ছিল যে আমি যাচ্ছি, বাহিরে যাচ্ছি, প্রপারলি পড়াশোনাটা কন্টিনিউ করব, যেভাবেই হোক আমার রেজাল্ট যাতে সবসময় ভালো থাকে। আচ্ছা। যদি কোনো ধরনের প্রবলেম আমি ফেস করি তাহলে আমি প্রফেসরদের সাথে ডিরেক্টলি কথা বলতাম, যেটা আগে আমার হয়তো বাংলাদেশে থাকাকালীন সময় ওভাবে ইন্টারাকশন হতো না, বা আমি প্রফেসরদের সাথে ওভাবে ইন্টারাক্ট করতাম না, বা আমার টিচার যারা ছিলেন। বাট আমি ওটা এখানে ওভারকাম করি বলে যে না, আমাকে নিজেকে পুশ করি অনেক বেশি। আচ্ছা। টাইম ম্যানেজমেন্টের অনেক বড় একটা ব্যাপার ছিল, কারণ আমার ইন্টার্নশিপ, পাশাপাশি রিসার্চ, পাশাপাশি হচ্ছে আমার একাডেমিক্স এন্ড টিউটরিং, সবকিছু আমার ব্যালেন্স করার ক্ষেত্রে একটা অনেক টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা ব্যাপার ছিল। তো আমি সবকিছু মাইক্রো টাস্কে ভাগ করে রাখতাম, যে আমার আচ্ছা। এই কাজটা আমি এখন করব, এটার জন্য আমি এতটুকু সময় বরাদ্দ করতেছি, এটা ওয়ান্স ইটস ডান তারপর আমি হচ্ছে যে পরবর্তী কাজটাতে ফোকাস দিচ্ছি। এভাবে মাইক্রো টাস্কে ভাগ করে প্রতিটা দিন আমি এভাবে কাজ করি। দুজনের কাছে আবারও একই প্রশ্ন, এক এক করে। প্রথমে রাফসান ভাইয়ের কাছে, যে যারা দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে যেতে চায় তাদের জন্য একদমই আপনার ব্যক্তিগত জায়গা থেকে পরামর্শ কি? যাদের আসলে চিন্তাধারা আছে যে তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আসতে চাচ্ছে, তাদেরকে আমার সর্বপ্রথম যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে অবশ্যই একাডেমিক রেজাল্টটা ভালো রাখা। একাডেমিক রেজাল্ট যত ভালো থাকবে, সিজিপিএ যত ভালো থাকবে, তত উচ্চশিক্ষার জন্য বিদেশে আসা সহজ হবে। দ্বিতীয়ত আমি যেটা বলবো যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যারা 4th ইয়ারে থাকবে বা উঠবে, তার ফাইনাল ইয়ারে উঠবে, আমি বলবো তাদেরকে তখনই ডিসিশনটা নিয়ে নেওয়া যে আসলে এই একটা বছর পর যখন তার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, সে কোন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে চায়, সেই দেশে উচ্চশিক্ষা যাওয়ার জন্য কোন ধরনের এক্সাম গুলো দেওয়া লাগবে, যেমন আইএলটিএস, জিআরই, এগুলো রিকোয়ারমেন্ট কেমন, এবং সেগুলোর প্রিপারেশন ফাইনাল ইয়ারে থাকা অবস্থায় নিয়ে সম্ভব হলে ফাইনাল ইয়ারে থাকা অবস্থায় এই এক্সাম গুলো দিয়ে দেওয়া। এতে হয় যে জাস্ট যখনই পাশ করে তখনই বিদেশে উচ্চশিক্ষার জন্য আসার সুযোগটা তৈরি হওয়া খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং খুবই দ্রুত, জাস্ট 6 মাস থেকে 1 বছরের মধ্যেই বিদেশে চলে আসা যায়। তো আমার উপদেশ এই দুটোই থাকবে, যাতে একাডেমিক এক্সেলেন্সটা ধরে রাখতে পারে, যত ভালো রেজাল্ট করা যায় এবং যত জলদি প্ল্যানিং করে মানে পরীক্ষাগুলো দিয়ে দেওয়া যায়, এটাই আমার পরামর্শ। চমৎকার। আমরা চলে যেতে চাই জায়েদুদ্দিন ভাইয়ের কাছে। আপনার কাছেও একই প্রশ্ন, বাংলাদেশ থেকে যারা উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চায় তাদের জন্য কি পরামর্শ দেবেন? ফার্স্ট অফ অল বলবো যে একাডেমিকলি, আসলে যেটা বলেছে যে একাডেমিকলি যত ভালো রেজাল্ট হবে ততই বেটার আর কি, আপনি তত বেশি অপরচুনিটি অ্যাভেল করতে পারবেন। পাশাপাশি আমি বলবো যে যারা খুবই মোটিভেটেড যে 12th গ্রেড করে আন্ডার গ্রেড করতে আসতে চাচ্ছে, তারা ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি শর্ট লিস্ট করবে, যেহেতু প্রিপারেশন টাইমটা 1 বছর। আমি আগে সিলেক্ট করবো কোন টার্মটা আমি ধরতে চাচ্ছি, তারপরে ওটার উপর বেস করে আমি 1 বছর আগে থেকে সবকিছু প্রিপেয়ার হতে হবে আমাকে। আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থেকে শুরু করে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট করা, তারপরে হচ্ছে আপনার I-20 নেওয়া, দেন আপনার হচ্ছে যে কি বলে সেভিস ফি থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত, ভিসা ইন্টারভিউ পর্যন্ত, এই একটা লম্বা একটা জার্নি। তো সবকিছুর জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকা আর কি। তো এটা আমি অবশ্যই সাজেস্ট করব। পাশাপাশি হচ্ছে যে স্টেট ওয়াইজ আমি যদি বলতে চাই যে কোন স্টেটে কি ধরনের সুযোগ সুবিধা আছে, ওগুলা মাথায় রেখেও ইউনিভার্সিটি চুজ করা যেতে পারে। এবং আমি আবারও বলতেছি যে একাডেমিক প্রোফাইলটা যত বেশি ভালো হবে, আর যদি রিসার্চের এক্সপেরিয়েন্স থাকে, সো দ্যাট উইল মেক ইট বেনিফিট। চমৎকার, চমৎকার। আসলে আপনাদের এই পরামর্শগুলো আরটিভির দর্শকদেরকে অনেক উপকৃত করবে। চমৎকার, সুন্দর একটি সময় কাটলো। দুজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক, এবং শিক্ষকের প্রিয় শিক্ষার্থী, যে কথাটা আমি বারবারই মেনশন করতে চাই, কারণ শিক্ষা জীবনে এটা আসলে অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার যে শিক্ষকের প্রিয় হওয়া। চমৎকার, সুন্দর, এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা থাকলো। প্রিয় দর্শক, প্রবাসী পরবাসী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রফেসর জামালউদ্দিন, রাফসান এবং জায়েদউদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেমন বৈচিত্র্যপূর্ণ সুযোগ রয়েছে, তেমনি গবেষণা এবং ক্যারিয়ার গঠনের জন্য রয়েছে সম্ভাবনা। আশা করি এই অভিজ্ঞতা বাংলাদেশের তরুণদের নতুন অনুপ্রেরণা দেবে এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হবে। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের প্রবাসে পরবাসে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।